চলো আগে ডাক্তারের কথাটা একটু শুনে নি, ডাক্তার কি বলছে। আমি ডক্টর শিবেন্দ্রনাথ দাস, ডক্টর এস এন দাস, বাংলার একজন কন্টেন্ট ক্রিয়েটর যার নাম হচ্ছে সোহিনী গাঙ্গুলি, যে একজন সন্তান হারানো মা। এটাই হলো সোশ্যাল মিডিয়া, যে যার মতো বলতে পারলেই রাজা। কার দোষ কি হলো, কার নজর লেগে কি হয়েছে, প্রেগনেন্সিতে সোয়াব কেন, এই করেছিল তাই এই হয়েছে, ওই করেছিল তাই এই পরিণত হয়েছে, এইসব না দোষ গুণ বিচার করে চুপ থাকলেই ভালো হয়। চলো আগে ডাক্তারের কথাটা একটু শুনে নি, ডাক্তার কি বলছে। আমি ডক্টর শিবেন্দ্রনাথ দাস, ডক্টর এস এন দাস। আমি একজন প্র্যাকটিসিং গাইনোকোলজিস্ট, কাঁচরাপাড়া বেরিতে। আমি লাস্ট 30 বছর ধরে এখানে অত্যন্ত ভালোভাবে যত্ন নিয়ে গাইনি এবং অবস্টেট্রিক্স প্র্যাকটিস করছি। কিন্তু গত শুক্রবারের একটি ঘটনা ঘটে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাকে মিথ্যা অপবাদে হেনস্থা করা হচ্ছে, আমার ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করা হচ্ছে, আমাকে মার্ডারার বলা হচ্ছে, নরপিশাচ বলা হচ্ছে, ইভিন আমি মাতাল বলে আমাকে করাতে, যার আমি কোনোদিন স্মোকও করি না, মদও খাই না। এবং এখন এই সমস্ত ঘটনার ফলে আমার পেশেন্টরা, যারা আমাকে এতদিন ধরে দেখাচ্ছে, এখনো দেখাচ্ছে, তারা ভীষণ আতঙ্কিত হয়ে গেছে এবং আমার পরিবারবর্গ তারাও খুব হেনস্থা হচ্ছে এই ঘটনার পরে। এই জন্য আমি ভাবছি যে এই পুরো ঘটনাটাকে ওয়ান সাইডেড হয়ে যাচ্ছে, সেটাকে একটু ক্ল্যারিফিকেশন দরকার। আমি 22 তারিখে আর্লি মর্নিংয়ে একটা ফোন পাই। আমার একটি পেশেন্ট, যাকে আমার আন্ডারে ট্রিটমেন্ট চলছে, প্রাইমি প্রথমবারের বাচ্চা, যে তার বাচ্চা রাত থেকে নড়ছে না। এই কথা শুনে, কারণ আমি পেশেন্টটিকে চিনি, তার ব্লাড প্রেশার বেশি, তার বাচ্চাটা ভীষণ ছোট, মা খুব এল্ডারলি, এবং সেই জন্য আমি তাকে বলি তুমি দেরি করবো না, তুমি আমার বাড়িতেই এসো। তারা সকাল 8টার সময় আমার বাড়িতে আসে। আমি আমার বাড়িতে এক্সামিন করে দেখি তার প্রেশারটা খুব বেশি, এবং ডপলারে বাচ্চার ফিটাল হার্ট সাউন্ড পাচ্ছি কি পাচ্ছি না, ওই 107-এর আনাগোনায়। এই সমস্ত অবস্থায় আমি তাকে ইমিডিয়েটলি হসপিটালাইজ হতে বলি, অক্সিজেন কনসেন্ট্রেট এবং ফার্দার আল্ট্রাসাউন্ড করে এটাকে একটা ডায়াগনোসিস করতে বলি। পেশেন্টকে ইমিডিয়েটলি অক্সিজেন, হসপিটালাইজেশন এবং আল্ট্রাসাউন্ড ফার্দার কনফার্মেশন বলি। এই পেশেন্টটি কিন্তু আগের থেকে প্রচুর প্রেশার বেশি ছিল, তিনি প্রেশারের ওষুধে ছিলেন, তাকে রেস্টের অ্যাডভাইস করা হয়েছিল। তারপরে পেশেন্ট ওনারা 11:30 নাগাদ আমাকে ফোন করেন, ওনারা আউটসাইডে একটা আল্ট্রাসাউন্ড করেছে, সেই আল্ট্রাসাউন্ডে নাকি রিপোর্ট ঠিক আছে। আমি বললাম তাহলে হসপিটালে ভর্তি করে দিন, কিন্তু ওনারা বললেন আপনারাকে আমরা একবার দেখাতে চাই। আমি বললাম ঠিক আছে। আমি মিলেনিয়াম নার্সিংহোমে ছিলাম, সেখানে পেশেন্টটাকে আনতে বললাম। আমি কলেজে যাওয়ার আগে আমি আনতে বলি, আমি দাঁড়িয়ে থাকি, আমি পেশেন্টকে দেখে বলি ইমিডিয়েটলি, তার পেশেন্ট বলে আমার বাচ্চা নড়াচড়া করছে। আমি তাহলে অবজারভেশনের দরকার আছে, আপনি উপরে ভর্তি হয়ে যান। ভর্তি করে পেশেন্টকে 3বার আমার আরএমও সিস্টাররা, যারা এক্সপার্ট, তারা ডপলার করে দেখে যে বাচ্চার কোনো ফিটাল হার্ট সাউন্ড পাওয়া যাচ্ছে না। তারা আমাকে ফোন করে, আমরা অনেকবার দেখেছি ফিটাল হার্ট সাউন্ড পায় না। আমি বলি আমি আসছি একটা পোর্টেবল আল্ট্রাসাউন্ডের ব্যবস্থা করতে। ইমিডিয়েটলি আমি রাশ ব্যাক, আমি ওর আল্ট্রাসাউন্ড করি। আমার যতটুকু লাগে আমি দেখি যে ওর কোনো কার্ডিয়াক অ্যাক্টিভিটি নেই। আমি পেশেন্ট হাজব্যান্ডকে ডেকে বুঝিয়ে দিই যে যদিও আমি এক্সপার্ট সোনোলজিস্ট নই, এটাকে কিন্তু অন অ্যাডমিশন থেকে এখনো পর্যন্ত আমরা কোনো রকম ফিটাসের অ্যাক্টিভিটিস, মানে হার্ট অ্যাক্টিভিটি পাইনি, এবং এটাকে ফার্দার কনফার্মেশনের জন্য আপনাকে এখানে এক্সপার্ট সোনোলজিস্টকে যেতে হবে। ওনারা নিয়ে যান এবং সন্ধ্যাবেলা 5টার সময় ওদেরও রিপোর্ট আসে যে ফিটাল ডিমাইজ, মানে বাচ্চা মারা গেছে। ওনারা ওই রিপোর্ট নিয়ে এসে নার্সিংহোমে একটু ভাঙচুর বা করার চেষ্টা করেন, ফিজিক্যাল অ্যাসল্ট করার চেষ্টা করেন, এবং পেশেন্টকে ডিওআরবি করে ওখান থেকে নিয়ে চলে আসেন। বসে ওনারা আমার বাড়িতে, কাঁচরাপাড়া বাড়িতে এসে বেশ কিছু মব এসে আমাকে হেনস্থা করার চেষ্টা করে, ভার্বাল অ্যাবিউজ করে, এবং আমি বলি ওনাদের একমাত্র হচ্ছে আমাদের সিজারটা কেন তখনই করলেন না। বাচ্চাটি প্রিটার্ম ছিল, ওর ওজন অনেক কম ছিল, আইইউজিআর ছিল। এই অবস্থায় কাউকে সিজার বললেই তো সিজার করা যায় না। প্রিটার্ম বাচ্চা, তার বাচ্চারও বাইরে এসেও হয়তো অনেক কমপ্লিকেশন হতে পারে। এই জন্য এর একটা প্ল্যান অফ ট্রিটমেন্ট দরকার। কিন্তু ভর্তির পরের থেকে আমি যেহেতু কোনো জায়গায় কোনো ফিটাল হার্ট সাউন্ড পাইনি, অতএব একটা মরা বাচ্চা সিজার করার কোনো রকম ইন্ডিকেশন সেই সময় ছিল না। এরপরে সন্ধ্যেবেলায় আমাকে পার্টি এসে মব অ্যাটাক করে। আমি তাও উইথ ফুল রেসপন্সিবিলিটি আমি বলি নিয়ারেস্ট নার্সিংহোমে ভর্তি করুন, যাতে আমি পেশেন্টের যদি নর্মাল হয় সেই ব্যবস্থা করব, আমি কন্টিনিউয়াস ওখানে থাকবো। আমি পেশেন্টকে ভর্তি করার পরে আমি নার্সিংহোমে যাই, সেখানে 8টার সময় আমাকে ফিজিক্যাল অ্যাসল্ট করার চেষ্টা হয়, ভার্বাল অ্যাবিউজ তো চলেই। সামহাউ নার্সিংহোমের স্টাফরা আমাকে অ্যাসল্ট থেকে বাঁচায়। তারপরে উপরে গিয়ে আমি এত কিছু সত্ত্বেও আমি উপরে যাই, মায়ের দায়িত্ব নিয়ে মায়েকে ফির এক্সামিন করি, মায়ের রোগটা বোঝার চেষ্টা করি। কিন্তু মা এত রেস্টলেস ছিল না, সকাল রাত্রি 9টা 9:30 আমি ডিসিশন নিই যে এটাকে কিছু একটা প্রবলেম আছে মায়ের,
এটাকে সিজার করা উচিত, কারণ মা প্রচন্ড রেস্টলেস হয়ে যাচ্ছে। এখন বাচ্চা তো গেছেই, মাকে বাঁচানোর দরকার। তো আমি সিজারিয়ানের ডিসিশন নিই। আমি সমস্ত অ্যানাস্থেটিস ওই রাতে আমি অ্যারেঞ্জ করে সিজারিয়ান করতে গিয়ে আমি দেখি যে ইট ওয়াজ এ কেস অফ কনসিলড অ্যাক্সিডেন্টাল হিমারেজ। কনসিলড অ্যাক্সিডেন্টাল হিমারেজ মানে হচ্ছে পেটের ভিতর প্ল্যাসেন্টার পেছনে একটা রক্তপাত হয়। ইউজুয়ালি হাইপারটেনশন পেশেন্টদেরই বেশি হয়, এলডারলি পেশেন্টদের বেশি হয়, বা যারা বেশি কাজকর্ম করেন, ঝাপাঝাপি করেন, তাদের হয়। এনিওয়ে, আমি এই সমস্ত কেসে মায়ের মর্টালিটি ইজ ভেরি হাই, তা সত্ত্বেও অল রিস্ক নিয়ে আমি অপারেশন সাকসেসফুলি করি। পরে আমি পার্টিদের বলি যে কনসিলড অ্যাক্সিডেন্টাল হিমারেজে একটা কোয়াগুলেশন ডিফেন্সের দরকার পড়ে, যে ইনফ্রাস্ট্রাকচার আমাদের হসপিটালে নেই, কারণ ফ্রেশ কজিন প্লাজমা প্লেটলেট দিতে হলে সেটা আমরা পাবো না। এক্ষেত্রে আমি রাতে 1টার সময় ওদের বুঝিয়ে আমরা 500 বেডে এইচডিইউতে সমস্ত যোগাযোগ করে তাকে ভর্তি করি। পেশেন্ট আজকে ভালোভাবে, সেখানে কিছুই করা হয়নি, 1 বোতল ব্লাড দেওয়া হয়েছে, পেশেন্ট আজকে তার সম্পূর্ণ সুস্থ অবস্থায় ছুটি হয়ে গেছে। ওরা যেটা প্রথম আল্ট্রাসাউন্ডে নিয়ে এসেছে, ওরা বলেছে বাচ্চা ভালো আছে, কিন্তু অ্যাডমিশন থেকে ডপলার বা আমাদের নিজস্ব আল্ট্রাসাউন্ডে আমরা কোনো বাচ্চার ক্রিটিক্যাল কার্ডিয়াক অ্যাক্টিভিটি পাইনি, এবং বাইরে যে আল্ট্রাসাউন্ড করা হয়েছে সেটাও বলেছে ফিটাল ডেমাইজ। সো আন্ডার দিকে আমি প্রথম আল্ট্রাসাউন্ডের ক্রেডিবিলিটিটাকে কিভাবে স্বীকার করব? মা হওয়ার আগেই তার বাচ্চাকে না পাওয়া, মরে যাওয়া, এটা ফ্যামিলির পক্ষে, তাদের ফ্যামিলির পক্ষে যেমন মর্মান্তিক, আমার কাছে সেটা দুঃখজনক। কিন্তু আমি তো আর বাচ্চাটাকে ভেতরে গিয়ে মেরে ফেলিনি, যেভাবে করা হচ্ছে আমি নাকি বাচ্চাটাকে মার্ডার করেছি। 100 জন মা যদি প্রেগনেন্ট হন, তার ইডিওপ্যাথিক বলে একটা আছে, 5% কেসে কোনো কারণ জানা যায় না, বাচ্চা শেষের দিকে এসে বাচ্চা পেটের মধ্যে মারা যায়। ইন পার্টিকুলার কেসে এটা একটা কারণ ছিল, যে কনসিলড অ্যাক্সিডেন্টাল হিমারেজ। এবং এই কনসিলড অ্যাক্সিডেন্টাল হিমারেজ সবসময় ক্লিনিক্যালি ডায়াগনোসিস হয় না, ইট ইজ অ্যান আল্ট্রাসাউন্ড ফাইন্ডিং। তো আমি ভেতরে গিয়ে বুঝে সেটাকে ডায়াগনোসিস করেছি। এই সমস্ত যে কথাগুলো বলছি, সেগুলো আমি কিন্তু নিজের মন থেকে বলছি না। এর সাপোর্টে প্রত্যেকটা ভিডিও, দ্য স্পেসিমেন, যে বিশাল ব্লাড ক্লট ছিল, উভেলিয়ার ইউট্রাস বলে একটা কথা আছে, যেখানে পুরো ইউট্রাসটা ভেতরে রক্তপাত হয়ে ইউট্রাসটার অনেকটা কালার ডিসকালার হয়ে যায়, সেটা পর্যন্ত আমার কাছে ডকুমেন্টেশন আছে। অর্থাৎ এইভাবে না জেনে কিছু লোক দেখি কমেন্ট করছে আমি নাকি তার বাবাকে ট্রিটমেন্ট করে মরেছি। আমি যে গাইনোকোলজিস্ট, আমি কোনো জীবনে কোনোদিন ফিমেল পেশেন্টের ছাড়া মেল পেশেন্টের ট্রিটমেন্ট করিনি। ফলে এইভাবে আমার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করাটা খুবই মর্মান্তিক এবং দুঃখজনক। আমি মায়ের কথা চিন্তা করে আমি দুঃখিত হয়ে আমি কিছু বলছিলাম না, কিন্তু এখন আমি দেখছি যে জিনিসটা যারা জানে না, কিছু শোনে না, কমেন্ট পাস করে যাচ্ছেন। এই জন্য আমার মনে হলো যে সোশ্যাল মিডিয়াতে এসে পুরো ব্যাপারটাকে বিস্তারিত জানানো। অ্যাক্সিডেন্টাল হিমারেজে মায়ের মৃত্যু অত্যন্ত হাই, সেই অবস্থাতেও আমি অত্যন্ত রিস্ক নিয়ে, এত অ্যাসল্ট, ফিজিক্যাল অ্যাবিউজের পরেও আমি দায়িত্ব নিয়ে অপারেশন করেছি, এবং তার জন্য পুরো সারাদিনে আমি কিন্তু কোনো চার্জও করিনি। আজকে আমার এই ইন্টারভেনশনের জন্য মা সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছে, এটাই আমার কাছে সান্ত্বনা। দেখো, আমরা এমন এক যুগে বাস করছি যেখানে হাসি, কান্না, ভালোবাসা সবকিছু ফিল্টার আর লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে। মানুষের সাফল্য এখন পরিমাপ হয় ফলোয়ার সংখ্যা দিয়ে, আর সম্পর্ককে গভীরতা মাপ হয় ইনবক্স, রিপ্লাই আর টাইম নিয়ে। এই ভার্চুয়াল মুখোশের আড়ালে লুকিয়ে থাকে অনিরবতা, প্রতিযোগিতা এবং স্বার্থপরতা। বাস্তবে মানুষের হাত ধরা ভুলে আমরা স্ক্রিনের হার্ট আইকনে ডাবল ট্যাপ করি। বাস্তব অনুভূতির কোনো বিকল্প নেই। দেখো, ডক্টরের তো পুরো কথাটাই শুনলে, তো অবশ্যই কমেন্ট করে জানিও যে কার দোষ কার ভুল। আর এই তথ্যটা সম্পূর্ণ ফেসবুক থেকে পাওয়া তথ্য, যতটুকু ফেসবুক থেকে পেয়েছি ততটুকুই তুলে ধরেছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকি অবশ্যই ক্ষমা করে দিও।